সম্ভবত আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে যা কিছু ঘটছে এইরকম দুর্ভাগ্য ইতিপূর্বে আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি। তাকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামানোর জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এই প্রথম আমেরিকাতে একবার গৃহযুদ্ধ হয়েছিল আব্রাহাম লিঙ্কনের জমানাতে। তখন সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ হয়েছিল, আর আমেরিকা যুদ্ধের সময় কিন্তু সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহের একটা অংশ নেতৃত্ব দিয়েছিলেন মেজর জর্জ ওয়াশিংটন। একইভাবে এই মুহূর্তে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিয়েছে। আপনারা জানেন যে মার্কিন সেনা প্রধান থেকে শুরু করে অন্তত 1 ডজন শীর্ষ 4 স্টার জেনারেল, 4টি তারকা বিশিষ্ট 4 স্টার জেনারেল, আমাদের দেশের একেবারে ওয়াকারুজ্জামানের মতো পূর্ণমাত্রার জেনারেল যারা আছেন, এই জেনারেলরা চাকরিচ্যুত হয়েছেন। পেন্টাগন এবং তাদের যে সামরিক বাহিনীর যে গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে, স্পেশালি সিআইএর অনেকগুলো পদে তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। অনেকের চাকরি চলে গেছে এবং অনেকে নিজেদেরকে ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। আর এসব ঘটনা হয়েছে ইরানের এই যুদ্ধকে কেন্দ্র করে। এই যুদ্ধে এখন যে অবস্থা হয়েছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি একবার নেতানিয়াহুকে দায়ী করছেন, একবার ইন্দো ইহুদি চক্র তাদেরকে দায়ী করছেন, আর একবার নিজের উপদেষ্টাদের দায়ী করছেন, আবার কিছুক্ষণ পরে সৌদি আরবের বাদশা এবং কাতার দুবাইয়ের যারা শাসক তাদেরকে দায়ী করছেন। রীতিমতো পাগল হয়ে গেছেন। কথা হচ্ছে আমেরিকার আনাচে কানাচে যে এইবার প্রেসিডেন্ট হিসেবে তাকে ইমপিচ করার জন্য কংগ্রেসে বিল আনা হবে এবং তাকে বৈধভাবে আমেরিকার ইতিহাসে যুগান্তকারী যে ইমপিচমেন্ট, এটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু হবে। এটা গেল মানে যদি সবকিছু স্বাভাবিকভাবে এগোয়। অন্যদিকে যদি অস্বাভাবিকভাবে আগায়, তাহলে জন এফ কেনেডিকে যেভাবে গুলি করা হয়েছে, আব্রাহাম লিঙ্কনকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা মার্টিন লুথার কিং জুনিয়র তাকে যেভাবে হত্যা করা হয়েছে, একই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যে ঘটবে না বলা যায় না। তাকে কেন্দ্র করে জনরোষ বাড়ছে। এবং আপনি জানেন যে আমেরিকার সমাজে বহু প্রকৃতির মানুষ আছে, এমনকি ভিক্ষুক রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়, তারও 4-5টা AK-47 আছে। ওখানে যে যত ইচ্ছা তত অস্ত্র কিনতে পারে। আমি একবার যখন আমেরিকাতে ছিলাম, একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। ওর নাম ছিল মেহেদি, ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো আমাকে বললো যে আঙ্কেল, আমার অনেকগুলো অস্ত্র আছে, আমরা আপনাকে দেখাতে চাই। বিশাল বিশাল অস্ত্র। সে প্রায় 16-17টা অস্ত্র সে কিনে সেগুলো সে সাজিয়ে রেখেছে। তো এই অস্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকে চেষ্টা করেছে, বারাক ওবামার জমানাতে বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমেরিকার যারা জনগণ তারা মনে করে যে তাদের হাতে অস্ত্র থাকাটা তাদের অধিকার, ইটস দেয়ার রাইট। এরকম মানে অস্ত্র সাধারণ জনগণের কাছে রয়েছে যে অস্ত্র মিলিটারির কাছেও নাই। এবং ওখানে সাধারণ জনগণের মধ্যে শুটিংয়ে মানে যারা শ্যুট করতে পারে নির্ভুলভাবে, এত ভালো ভালো শুটার আছে যে অভিষ্ট লক্ষ্যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে একেবারে নিখুঁতভাবে নিশানায় গুলি করার মতো হাজার হাজার নয় লাখ লাখ শুটার আমেরিকার সমাজে আছে। কাজেই বিক্ষুব্ধ জনতা যদি তাদের হাতে থাকা অস্ত্র সেটাকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করতে চায়, ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, ট্রাম্প ওই সমাজে নিরাপদ নন। এমনকি হোয়াইট হাউসের মধ্যেও তিনি নিরাপদ নন। এই অবস্থা তৈরি হয়ে গেছে। এর বাইরে ইরান যেহেতু এখন একটা ভালো পর্যায়ে আছে, কাজেই ইরানের কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাস হলো ইরানের একটা পর্বতমালা আছে, একটা পর্বতমালা, আমি এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, যেখানে
একটা গ্রুপ, তাদেরকে বলা হতো আত্মঘাতী গ্রুপ, হ্যাসাসিনেশন বা অ্যাসাসিনেশন গ্রুপ। এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম। যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন একজন ধর্মগুরু। তিনি পাহাড়ের উপর একটা কৃত্রিম জান্নাত তৈরি করে ফেলেছিলেন। সেখানে নারী ছিল, মানে বেহেশতের যে লোভ দেখানো হতো প্রায় সবই। তো বিভিন্ন জায়গা থেকে লোক রিক্রুট করে সেখানে আনা হতো এবং তাকে প্রথম দিন ওভাবে একটা রাজসিংহাসনে এসে বসে আছে, নারীরা আসছে, 70 জন হুর আসছে, যারা তার যেন দেখে মনে হয় সে জান্নাতে আছে। তারপরে সকালবেলা তাকে আর একটা রুমে নেওয়া হলো এবং সে পাগল হয়ে গেল। কালকে রাতে সে কি খেলো, কি দেখলো, কি সেক্স করলো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। পরবর্তীতে তারা বললো যে তুমি কি ওই জান্নাত আবার পেতে চাও? বলে হ্যাঁ, আমি পেতে চাই। তাহলে তোমাকে এই কাজ করতে হবে, এই ট্রেনিং নিতে হবে, এই করতে হবে। এবং এইভাবে সে একটা বিরাট জঙ্গি গ্রুপ তৈরি করলো, যাদেরকে বাংলায় বলা হতো আত্মঘাতী গ্রুপ। 300 বছর সেই পাহাড়ের উপরে থেকে 300 বছর সারা দুনিয়ায়, মানে তখন দুনিয়া বলতে মানে এটা মধ্যযুগে আব্বাসীয় খেলাফতের জমানাতে এটা শুরু হয়। তো 300 ইয়ার্স তারা সমগ্র মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, তারপর ইউরোপ, এমনকি আফগানিস্তান থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ওরা যদি কোনো রাজার কাছে চিঠি লিখতো যে আমরা তোমাকে মেরে ফেলব, সেই রাজ দরবারে কান্নারুল পড়ে যেত। এইভাবে যে কত রাজ পরিবার তারা শেষ করে দিয়েছে 300 ইয়ার্স বলা যায় না। এবং বহু মানুষ চেষ্টা করেছে, তারা 17 বার সালাউদ্দিন আইয়ুবীকে খুন করার চেষ্টা করেছে এবং 17 বার আইয়ুবী খুন করার পর বহু চেষ্টা করেও সে কিন্তু, মানে শুধু তিনি নন, অনেকে বহু চেষ্টা করে সেই পাহাড়ে গিয়ে সেই ইরানি আত্মঘাতী গ্রুপটাকে শেষ করতে পারেনি। কেবলমাত্র একজন লোক পেরেছিলেন, হালাকু খান। তিনি যখন বাগদাদ দখল করেন, এরপর ইরান দখল করেন, ইরান দখল করার পর তার হাতে এই গ্রুপটি শেষ হয়েছিল। তো এই যে আত্মঘাতী গ্রুপ তৈরি করে 300 বছর ধরে পৃথিবীর সমস্ত বড় বড় রাজদরবার থেকে নিয়মিত তারা ট্যাক্স কালেকশন করত এবং রাজারা, মন্ত্রীরা তাদেরকে ট্যাক্স দিয়ে নিরাপত্তা বোধ করত। এই হলো ইরানের আত্মঘাতী গ্রুপ তৈরি করার সক্ষমতা। আপনাদের মনে আছে একবার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, মানে আলী খামেনির আগে যিনি আয়াতুল্লাহ ছিলেন, তিনি সালমান রুশদির জীবনের উপরে তাকে মেরে ফেলার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছিলেন। এরপর থেকে ব্রিটিশ সরকার, আমেরিকান সরকার, সারা ইউরোপ সর্বোচ্চ প্রোটোকল দিয়েও তাকে রক্ষা করতে পারেনি। সেই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর অনেক বছর পরে ওই এক লোক সেই ফতোয়ার ভিত্তিতে তাকে আক্রমণ করেছে। বহুবার আক্রমণ করেছে, ফেল করেছে, কিন্তু একবার আক্রমণ করে তার একটা চোখ অন্ধ করে দিয়েছে। এখন দেখবেন সালমান রুশদির একটা চোখ অন্ধ। এই হলো আমেরিকার আত্মঘাতী গ্রুপের পারঙ্গমতা। হান্ড্রেডস অফ মুসলিম নয়, মানে মিলিয়নস অফ মুসলিম, ইরানি ভাবাদর্শের মুসলিম, তারা ইরাকের বসবাসকারী, সিরিয়া, পুরো মধ্যপ্রাচ্যে, যারা ইরানের আয়াতুল্লাহদের যে কোনো এই হুকুমকে জান্নাতের টিকিট মনে করে, তারা আমেরিকাতে কি করছে, কি করবে, এটা এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। ফলে কি হলো, আমেরিকার যারা লোকজন তারা তো ইতিহাস জানে, আমেরিকাতে অনেক ইন্টেলেকচুয়াল আছে, বহু বিশ্ববিদ্যালয় ইসলামের এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে। ফলে তারা যে কোনো মূল্যে এই যুদ্ধটা সমাপ্তি চাচ্ছে, আমেরিকান জনগণ। দ্বিতীয়ত, এই যুদ্ধ যারা করেছে, অনার্য যুদ্ধ যারা করেছে, তাদেরকে বিচার করতে চাচ্ছে। আর তৃতীয়ত, যেহেতু এই যুদ্ধে মোটামুটি ইরানের যে বিজয় এটা নিশ্চিত হয়ে গেছে, কাজে ইরানের সঙ্গে একটা সম্মানজনক সমঝোতা এবং বন্ধুত্ব করতে চাচ্ছে। এবং এটা নতুন না, ইরানের সাথে তাদের বহু শত বছরের পুরনো বন্ধুত্ব ছিল। শুধুমাত্র ইসলামিক রেভলিউশন হওয়ার পর সম্পর্কটা খারাপ হয়েছে, কিন্তু ইরানের যে টোটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমের সঙ্গে তো তাদের বন্ধুত্ব আজকের নয়, শত বছরের পুরনো বন্ধু। সেই বন্ধুত্ব তাদের আবার হতে পারে। আমেরিকান জনগণ চাচ্ছে সেই বন্ধুত্ব করার জন্য। আর সেই বন্ধুত্ব করার ক্ষেত্রে they have two problem. Number one, Donald Trump, আর second,
বেঞ্জামিন নেতানিয়াহু, অর্থাৎ এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের সাথে এই যুদ্ধ যদি আর 2 সপ্তাহ প্রলম্বিত হয়, এই দুজনের কপালে কি আছে বলা যায় না। সারা ইরান জুড়ে এখন বলতে গেলে যুদ্ধের মধ্যে আনন্দ হচ্ছে। একদিকে আকাশে ফাইটার প্লেনগুলো ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলের এবং যাকে বলা হয় আমেরিকার, আর অন্যদিকে লক্ষ লক্ষ ইরানি নারী এবং পুরুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে। আমাদের ছেলেরা মেয়েরা যেভাবে গুলি করে, মানে যে খেলনা পিস্তল দিয়ে গুলি করে এক ধরনের বাঘ মারে, হাতি মারে, ওভাবে আকাশে কোনো হেলিকপ্টার দেখলে, প্লেন দেখলে, ক্ষেপণাস্ত্র দেখলে ইরানি জনগণ গুলি ছুড়ে সেটার জবাব দেওয়াটাকে একটা আনন্দ মনে করছে। এবং আকাশে বিমান দেখা মাত্রই তারা অনেকে নাচ গান শুরু করে দেয় ইরানের রাস্তায়, এবং এরকম অনেক ছবি চলে আসছে। তো মানুষের মধ্যে যখন আত্মবিশ্বাসটা এই পর্যায়ে চলে আসে, এবং বাংলাদেশ 1971 সালে কিন্তু একই অবস্থা হয়েছিল, যেখানে 93,000 সৈন্য, 93,000 শুধু ঢাকা ক্যান্টনমেন্ট এবং আশেপাশে ছিল, 93,000 সৈন্য, যারা 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছে। তো সরিয়ে ছিটিয়ে ধরেন আরও ছিল। এই শূন্য, এই বিপুল বিক্রম, এত অস্ত্র, গোলা বারুদ, এর মধ্যে মুক্তিযোদ্ধারা লুঙ্গি পরে তাদের সামনে লুঙ্গি ড্যান্স দিত ওই সময়টিতে। বিস্ময়কর যে ইতিহাস জেনেছি, পড়েছি, এটা না দেখলে বোঝা যায় না, আর এটা এই ইরানের এই সময়টিটা দেখছি। এর ফলে এই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধ পৃথিবীর রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন করে দেবে। আমরা জানি না আল্লাহর হিসাব কি, আমরা জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন কি চান। তবে মানুষের মনে জয়, মানুষের মনে ক্ষয়, মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়, মানুষের চিন্তায় জয়, মানুষের চিন্তায় ক্ষয়। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে এই যে মানুষের মুখ দিয়ে ইরানের যে জয় বের হয়ে গেছে, এবং সেই বিজয় যদি চূড়ান্তভাবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়, তাহলে আমরা একটা পরিবর্তিত নতুন বিশ্ব দেখতে পাবো। এবং বাংলাদেশেও আপনি অনেক কিছু নতুন দেখতে পাবেন। ঘ্যাটাঘ্যাট, ফটাফট অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। যদি ডোনাল্ড ট্রাম্পের পতন হয় এবং ইরানের বিজয় হয়, বাংলাদেশের 24 ঘন্টার মধ্যে কি যে ঘটবে আপনি কল্পনাই করতে পারবেন না। অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, প্রচণ্ড আতঙ্ক। তারা রাষ্ট্র পরিচালনা করছেন বা ক্ষমতায় বসে আছেন, এই যে আত্মবিশ্বাস, এই জায়গাটাতে বারবার আতঙ্ক তৈরি হচ্ছে। আপনি যদি একটা ঘরের মধ্যে ঢোকেন, প্রচণ্ড অন্ধকার, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তখন আপনার কি দরকার? আলো, লাইট। কবরের মধ্যে আপনি যখন যাবেন, আপনার সবচেয়ে ভয় কি? অন্ধকার। এবং সেখানে আপনি কি চাইবেন? নূর চাইবেন, আলোকবর্তিকা চাইবেন। আপনার সামনে যখন একটা সাপ আসে, বিষধর সাপ, আপনি মানে আপনার যে শরীরে যে রক্ত, হিমোগ্লোবিন, এগুলো জমে যায় ভয়ে, আতঙ্কে। আপনার হার্টবিট বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আপনি যে একটা হা করবেন, অনেক সময় সাপ দেখলে সে হা করার ক্ষমতা থাকে না। আপনি যে এক পা একটু এগুবেন, পা কাঁপা তো দূরের কথা, পুরো পা ফ্রিজ হয়ে যায় যারা ভয় পায়। একটা গবেষণায় দেখা গেছে যে সাপের কামড়ে যত লোক মারা যায়, 99% মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে। এর কারণ হলো 99% সাপ হলো বিষহীন, তার বিষ নেই। তো সে সবুজ মারে, সে মনে করে আমি মরে গেছি, হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু শরীরে দেখা গেল যে তার কোনো বিষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একজন সাপুড়ে সে সাপ ধরে ফেলে, বিষধর সাপ ধরে ফেলে, মুখে চুমো দেয়, গলায় পেঁচিয়ে থাকে, আর আপনি দেখার সঙ্গে সঙ্গে আতঙ্কে আপনি চিত হয়ে পড়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, হার্ট অ্যাটাক করছেন, আপনার হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। কারণ কি? জ্ঞানের অভাব। আপনি সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। একইভাবে ধরেন
নতুন একটা মার্সিডিজ গাড়ি আপনার স্ত্রী, আপনার খুব প্রিয় স্ত্রী, সারা দুনিয়া দেখে আপনি পছন্দ করে বিয়ে করেছেন। তো বাসর করতে আপনি যাবেন। বাসর করতে যাবেন কোথায়? একটা হোটেলে। শ্বশুর বাড়ি থেকে আপনাকে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়েছে। তো আপনার স্ত্রী বলল যে, আসো প্রিয়তম, আমি নিজে তোমাকে ড্রাইভ করে সেই গাড়িতে করে আমরা বাসর করার জন্য অমুক হোটেলে যাব। তুমি কোনো টেনশন করো না, আমি আসলে গাড়ি চালাতে পারি না, কিন্তু কখনো চালাই নাই, কিন্তু তুমি আমাকে দোয়া করো। তোমার দোয়া থাকলে আমি ভুল করব না। আমি দেখেছি ড্রাইভাররা পাশে বসে দেখেছি কিভাবে চালায়, কিন্তু আমি কখনো স্টিয়ারিং ধরিনি। তো তুমি আমার পাশে, আজকে আমাদের বাসর রাত, এবং তুমি আমার প্রিয়তম, তুমি একজন কামেল মানুষ, অলি আল্লাহ মানুষ, আমার জন্য একটু দোয়া করো। আমার সারা জীবনে একটা প্রতিজ্ঞা ছিল যে বিয়ের পর নিজের হাতে গাড়ি চালিয়ে, এবং আমি কোনো রকম প্র্যাকটিস ছাড়া গাড়ি চালিয়ে সফলভাবে আমি আমার মাকামে গিয়ে পৌঁছবো। এরকম যদি অফার আপনার স্ত্রী দেয়, আপনি কি করবেন? বা ধরুন আপনি যদি নারী হন, ঠিক একই ঘটনা আপনার স্বামীর ক্ষেত্রে ঘটলো, স্বামী আপনাকে এরকম একটা অফার দিল, আপনি তখন কি করবেন? একটা দৌড় দিবেন, বলবেন পাগল হয়ে গেছে এই মহিলা বা এই পুরুষ। তো এই যে যে কাহিনীগুলো বললাম, রাষ্ট্র পরিচালনা, আপনার যে কোনো একটা বীরধর সাপ, বা এই যে গাড়ি চালনা থেকে শুরু করে অন্য যা কিছু আছে, তার সাথে অতীব অতীব কঠিনতর একটা বিষয়। যারা এখানে বসেছেন, এখানে আবেগ দিয়ে, নাটক দিয়ে কোনো জিনিস হবে না। এখানে পর্যাপ্ত জ্ঞান লাগবে, লেখাপড়া লাগবে, অভিজ্ঞতা লাগবে, বন্ধু লাগবে, বান্ধব লাগবে, সাহায্যকারী শক্তি লাগবে, দেশি বিদেশি সহযোগিতা লাগবে, পরিবেশ লাগবে, অনুকূল পরিস্থিতি লাগবে, আরো কত কিছু, জনগণের প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে। 18 কোটি মানুষের মধ্যে ধরুন 4 থেকে 5 জন মানুষ, ফরহাদ মাজারের মতো 4 থেকে 5 জন মানুষ খালি কয়দিন পর পর এক একটা করে গুলি ছেড়ে দেবে। একটা সরকারের পতন হতে 6 মাসের বেশি সময় লাগবে না, এখন যে অবস্থা চলছে। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, জাস্ট এক সপ্তাহ পর পর একটা করে ফটো কার্ড দিয়ে দিবে। সরকারের কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, এমনি আপন ভারের হয়ে পড়বে। প্রথম আলো প্রতি সপ্তাহে একটা একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, কালের কন্ট্রা একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, আর কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করতে হবে না। এটি বুঝতে পারেন ব্যাপার। তাহলে এই যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে আপনাকে প্রথম আলো লাগবে, মাহমুদুর রহমান লাগবে, কালের কণ্ঠ লাগবে, বসুন্ধরা লাগবে, গোলাম মোল্লা রনি লাগবে, মাহমুদ ওই যে যাকে বলে ফরহাদ মাজেহার লাগবে, যাদের মুখ আছে আর কলম আছে প্রত্যেকটা লোককে লাগবে। এবং একই সঙ্গে সরকারের সাথে যারা জড়িত আছে, একটা পিয়ন থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি চিফ সেক্রেটারি, তার যে কোনো একটা কর্ম, যে কোনো একটা কথা, যে কোনো একটা লেখা মুহূর্তের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে বারুদের মতো আগুন ছড়িয়ে দিতে পারে। এটা হলো রাজনীতি। তো সেই রাজনীতি গোখরা সাপ বা অন্য যে কোনো ভয়ঙ্কর প্রাণীর চেয়ে কোনো অংশে কম নয়। তো যেটা বলছিলাম, এই কারণে সরকার যারা বসছেন, জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে এসছেন 17 বছর পর। এই 17 বছর ধরে তিনি অনেক স্বপ্ন লালন করেছেন, অনেক ব্যথা বেদনা কষ্ট লালন করেছেন। তার শরীরে অনেক আঘাত, যে আঘাত তিনি যে ভুলেননি, তিনি যে ভুলতে পারেন না। তিনি বারবার সেই লন্ডন থেকে আশ্বস্ত করেছেন, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি ভুলে গিয়েছি। এমনকি তিনি একজন সামরিক কর্মকর্তার কাছে মাপ পর্যন্ত চেয়েছেন নির্বাচনের আগে, উদারতা দেখাতে, যে আমি খুব উদার। কিন্তু ক্ষমতায় বসার 24 ঘন্টার মধ্যে তিনি স্থির থাকতে পারেননি। তিনি এবং তার লোকজন এখন খুঁজছেন একাগারো কারা কারা করেছে, কারা তাকে পিটিয়েছে, কারা তাকে ফেলে দিয়েছে, কারা তাকে দুর্ভোগ দুর্দশার মধ্যে নাকারি চুবানি খেয়েছেন। এটা হলো সহজাত। এরকম যারা এই রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হন, যারা লাভবান হন, তাদের মধ্যে যে রেষারেষি, এটা মারাত্মক আকার ধারণ করে। তো সেই দিক থেকে এখন সরকার যেভাবে
নানা বিষয় দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে, একই সঙ্গে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করছে। আতঙ্ক কাজ করছে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে শেখ হাসিনা ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে সেই শেখ পরিবার ফিরে আসবে, আতঙ্ক কাজ করছে ভারত শেষ পর্যন্ত তাদেরকে সমর্থন দেবে না, আতঙ্ক কাজ করছে আমেরিকা হয়তো আবার সেই খেলতে পারে, আবার সেই ডিপ স্টেট পলিসি চালু করতে পারে, আবার তারা জামাতকে এনসিপিকে বেছে নিতে পারে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আওয়াজ সেটা হতে পারে। এবং এরকম ঘটনা বহুবার ঘটেছে পৃথিবীতে। বিশেষ একটা অবস্থাতে মানে বারবার রেজিম চেঞ্জ হয়েছে, বারবার রেজিম চেঞ্জ হয়েছে। যেমন দেখা গেল ইরানে রেজা শাহ পাহলভি আমেরিকাদের মানে পোষ্য ছিলেন, কিন্তু দেশের পরিস্থিতি এমন একটা তৈরি হলো যে সেখানে একটা ইলেকশন হলো এবং মোসাদ্দেক প্রধানমন্ত্রী হলেন, ইরানের প্রধানমন্ত্রী হলেন, এবং ওই অবস্থায় রেজা শাহ পাহলভি পালিয়ে যেতে বাধ্য হলেন। আমেরিকাও ঠিক মেনে নিতে বাধ্য হলো এবং মোসাদ্দেকের সঙ্গে তারা কোঅপারেশন শুরু করলো। এবং কিছুদিন পর সেই আমেরিকা মোসাদ্দেকের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দিল, ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে আবার তাদের যে পছন্দের রেজা শাহ পাহলভি তাকে ফেরত আনলো চীনে, মানে ইরানে। এবং 1979 সন পর্যন্ত আবার 30 বছর প্রায় সেই রেজা শাহ পাহলভি ক্ষমতায় ছিলেন। তো তাই যদি হয় তাহলে আমেরিকা ধরেন এই বাংলাদেশে যদি আপনি 1952-53 সনে ইরানে যে কাজ করেছে আমেরিকা, সেই কাজ বাংলাদেশে যদি এখন 26-27 সনে আমেরিকা করতে চায়, তাহলে সরকার কি ভয় পাবে না? এই ঘটনা তো বহুবার ঘটেছে। আফগানিস্তানে কি হামিদ কারজাইয়ের ক্ষেত্রে ঘটেনি? আশরাফ ঘানির ক্ষেত্রে ঘটনা ঘটেনি? বারবার এই ঘটনা ঘটেছে। তো আমেরিকা একবার যাকে ধরে তাকে সহজে ছাড়ে না। কাউকে ভালোবাসলে সহজে মানে তার প্রতি ভালোবাসা উঠায় নেয় না, আর কারোর প্রতি ঘৃণা করলে তাকেও সহজে ছাড়ে না। আপনি নরেন্দ্র মোদীর কথা চিন্তা করেন, কি খাতির! প্রথমত নরেন্দ্র মোদী সেখানে নিষিদ্ধ ছিল, তারপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলো, নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব হলো, কিন্তু সেই বন্ধুত্ব এখন ট্রাম্পের সাথে নেই। এমনকি যে জো বাইডেনের জমানায় জো বাইডেনের সাথেও কোনো সম্পর্ক তার ছিল না। তো এইরকম আমেরিকা, তো আমেরিকা একবার যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবেসেছে, এনসিপিকে ভালোবেসেছে, আমিরে জামাতকে ভালোবেসেছে, এই ভালোবাসা যে আবার নতুন করে জাগবে না। পুরনো প্রেমিক দেখলেই মানুষের মাথা খারাপ হয়ে যায়। 80 বছরের বুড়া, 75 বছরের বুড়ি প্রেম করতো প্রাইমারি স্কুলে। প্রেম কি? গাছের পাতা নড়ে ছড়ে, তোমার কথা মনে পড়ে, তখন তো কোনো কিছু বুঝে না। ওই প্রেম সেই 75 বছর বয়সে হঠাৎ করে দেখা হলো, দুজনই তখন মানে নাতি হয়ে গেছে, দাদি হয়ে গেছে। এবং এই দৃশ্য অতি সম্প্রতি একটা হিন্দি সিনেমাতে শাবানা আজমি আর ধর্মেন্দ্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। একসময় পাহাড়ে তাদের প্রেম ছিল, উভয় পাহাড়ে বেড়াতে গেছেন, সেখানে খুব অল্প সময় প্রেম ছিল, তারা একটা গান গেয়েছিল। এর মধ্যে ধর্মেন্দ্র পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, অনেক স্মৃতি ভুলে যায়। আর শাবানা আজমি বিয়ে হয়, ছেলে মেয়ে হয়, নাতি হয়, তাদেরকে নিয়ে ধর্মেন্দ্রকে দেখতে আসে। ধর্মেন্দ্র মনে করতে পারে না, সে তখন প্যারালাইজ। তখন শাবানা আজমি গান গায়, শাবানা আজমি গান গায়, আর সেই গান গাওয়ার পরে ধর্মেন্দ্র মনে পড়ে যায় এবং সে ওই যে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এই হলো পুরনো প্রেম। রাজনীতিতে পুরনো প্রেম আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। তো কাজী যে প্রেম শেখ হাসিনার সঙ্গে মোদির আছে, যে প্রেম শেখ হাসিনার সঙ্গে দিল্লির আছে, জামাতের সঙ্গে যে প্রেম আমেরিকার গড়ে উঠেছে, চীনের সঙ্গে জামাতের যে প্রেম গড়ে উঠেছে, এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়া ছাড়া বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আর সে আতঙ্ক যখন মানুষ হয়, আতঙ্ক থেকে বাঁচার জন্য মানুষ সেই লক্ষিন্দরের সিন্দুক বানায়, বড় বড় বিল্ডিং বানায়, ভবন বানায়, এই জিনিসগুলো বানাতে থাকে। তো যার ফলে কি হলো, সরকারও সেই নিজেদেরকে এই ধরনের আতঙ্ক থেকে রক্ষা করার জন্য তারা একটার পর একটা যাকে বলা হয় সিদ্ধান্ত নিচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, চিরতরে নিষিদ্ধ করতে হবে, তাদের অফিসগুলো সিলগালা করে দিতে হবে, তাদের সহায় সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু বাজেয়াপ্ত করে যেখানে আওয়ামী লীগ আছে সবকিছু রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করতে হবে।
নয় এসপার নয় ওসপার, তোমরা তো ফিরে আসলে আমাকে ডলার দেওয়াই, তো কাজেই আমি যেহেতু আসছি তোমাকে ডলার দিয়ে ছাড়বই, এখানে কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আবার ভবিষ্যতে আওয়ামী লীগকে নিয়ে একটা কোয়ালিশন করবা, এই জন্য এনসিপি জামাত তাদেরকেও মোটামুটি নির্বিষ করতে হবে, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অতটা পাত্তা দেওয়া যাবে না। আর গত 17 মাসে ইউনূস জামানাতে এনসিপি জামাত যে অপমান আওয়ামী লীগের অবর্তমানে বিএনপিকে করেছে, সেটা আওয়ামী লীগও করতে পারে নাই। আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু গত 17 মাসে যমুনাতে গিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতারা বারবার অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, এটা কিছুটা হলে তো ফেরত দিতে হবে, নাহলে তো হয় না। বিএনপি একটা বড় দল, তার একটা জেহান আছে না? তো এই অর্থে কি হচ্ছে, এই যে জুলাই সনদ নিয়ে, সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি যা করার তাই করছে। এবং আমি বারবার বলেছি, সেই যে নির্বাচন হলো, নির্বাচনের আরও 1 বছর আগের থেকে বলেছি যে নির্বাচন যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতায় আসবে, ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে। এবং এখানে যদি নির্বাচনে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার ফলে বিএনপি 211টা পেয়েছে, ওরা 78টা পেয়েছে। যদি ইঞ্জিনিয়ারিং না হতো তাহলে 270টি সিট পেত, আর জামাত সর্বোচ্চ 20 থেকে 25টি বা 20টি সিট পেত, বাকিটা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা পেত। তো এই যে একটা ইঞ্জিনিয়ারিং হলো, এটার উপরে বিএনপিও স্বস্তি পাচ্ছে না, জামাতও স্বস্তি পাচ্ছে না। ফলে একে অপরের বিরুদ্ধে যে যার শক্তি যতটুকু আছে সেটা প্রয়োগ করবে, এবং সরকার নিজেদের এই দুর্বলতা দূর করার জন্য আইন করবে, কানুন করবে, বিচার বিভাগকে কুক্ষিগত করবে, প্রশাসনকে দলীয়করণ করবে, এবং সেই কাজ এই গত 1.5 মাসে অসাধারণভাবে তারা করে ফেলেছে। এখন দেখা যাক কোথায় গিয়ে কিভাবে এই পরিণতি শেষ হয়।